সো শেখ হাসিনার সময় আমাদের স্ট্র্যাটেজিক সভারেন্টি ছিল না, ভারতের কোনো রকম কোনো এন্ডোর্সমেন্টও ছিল না। প্লাস 8টা MiG-29 কিনেছিলাম আমরা, যেগুলো হচ্ছে অ্যাডভান্স 4th জেনারেশন, এবং ওগুলো বেশিরভাগই ঠিকঠাক মতো চলে না, এবং এগুলোর প্রয়োজনীয় অস্ত্র নাকি আমরা পাই না। সো F7 হচ্ছে আমাদের ফাইটার, যেটা দিয়ে আমরা শত্রুর সাথে যুদ্ধ করব। এটা একেবারে আউটডেটেড। বাংলাদেশে দীর্ঘদিন থেকে, আজকে আলোচনা যথেষ্ট সুযোগ নেই, বাংলাদেশের কোনো একটা বাহিনীতে আমাদের মিলিটারি হার্ডওয়্যার যথেষ্ট শক্তিশালী নেই। এটার প্রধান কারণ শেখ হাসিনার সময় তিনি চেষ্টা করেছেন আমাদের বাহিনীর যারা লোকজন আছেন তাদেরকে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য, প্লট দেওয়া হোক, প্রজেক্ট দেওয়া হোক, গাড়ি দেওয়া হোক। ব্যয় হচ্ছে সেই জায়গায়। বাংলাদেশ যখন এই ভাঙাচোরা সাবমেরিনও কিনেছে, ভারতের মারাত্মক রকম প্রতিক্রিয়া ছিল। শেখ হাসিনা চাননি যে আমাদের এই বাহিনীগুলো শক্তিশালী হোক, তারা যাতে তাকে ক্ষমতাচ্যুত করার মতো কোনো পদক্ষেপ না নেয়, তাই তাদের নানান রকম সুবিধা, কথ্য ভাষায় বলি শান শওকত, ইনক্রিজ করার দিকে তার মনোযোগ ছিল। জি জাহিদুর, আমি আপনার কাছে একটু জানবো যে যেটা বলছিলেন ডক্টর রাকিব, যে এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে, এটা চীন থেকে নেয়া। আমরা জানি মোটামুটি অনেকেই যে এটা চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের বানানো, এবং বাংলাদেশ বিমান বাহিনীতে এটা সংযোজন হয় 2013 সালে, এবং 2013 সালে কিন্তু তারা এই বিমানটি উৎপাদনই বন্ধ করে দেয়। এবং বর্তমানে হয়তোবা উত্তর কোরিয়া ছাড়া 2-1টি দেশে এই বিমানটি এখন হচ্ছে, এখনও মানে ইউজ করা হচ্ছে। বাংলাদেশে আমরা কেন এই বিমানটি ব্যবহার করছি এখনো পর্যন্ত, যেটা উনি বলছিলেন একেবারে লক্কর ঝক্কর মার্কা? ধন্যবাদ। আমি এই F7 সম্পর্কে দু একটা তথ্য দিই। এটা আসলে একটা লাইসেন্স ভার্সন অফ MiG-21। সোভিয়েত ইউনিয়ন সেই 50s 60s তাদের একসময়কার ফাইটার, সেটা চায়না লাইসেন্স করে নিজেরা এটা প্রডিউস করে। মানে সোভিয়েত ইউনিয়ন তাদেরকে সেই প্রযুক্তিটা ট্রান্সফার করেছে। যেটা হয়, মানে আপনি যখন অরিজিনাল MiG-21ও ব্যবহার করেন, তার জায়গায় F7 ব্যবহার করলে সেটা হচ্ছে বেটার কিছু হওয়ার কথা না। চায়না যদিও বলে সে এগুলো 2nd জেনারেশন ফাইটার ছিল, পরে তারা বলে যে তারা বেশ কিছু আপগ্রেড করে এটাকে 3rd জেনারেশন বানিয়েছে। আই ডোন্ট বিলিভ যে এটা 3rd জেনারেশন ফাইটারও। এখন সমস্যা যেটা হচ্ছে, আমি দীর্ঘদিন এই বিমানটা নিয়ে কথা বলছি, এখানে এই প্রসঙ্গে একটু বলেও রাখি, আমি দুর্ঘটনা খুবই বিভৎস একটা ঘটনা ঘটলো, সরিয়ে রেখে যদি বলি, ধরুন বাংলাদেশের মানে আমাদের যে ডিফেন্সের যে ক্যাপাবিলিটি আছে, F7 এটা হচ্ছে আমাদের ব্যাকবোন অফ আওয়ার এয়ারফোর্স। আমাদের এর বাইরে 8টা MiG-29 কিনেছিলাম আমরা, যেগুলো হচ্ছে অ্যাডভান্স 4th জেনারেশন, এবং ওগুলো বেশিরভাগই ঠিকঠাক মতো চলে না, এবং এগুলোর প্রয়োজনীয় অস্ত্র নাকি আমরা পাই না। সো F7 হচ্ছে আমাদের ফাইটার, যেটা দিয়ে আমরা শত্রুর সাথে যুদ্ধ করব। এটা একেবারে আউটডেটেড। ইন্ডিয়াতে এখনও কিছু MiG-21 ইউজ করে, এবং এটার নাম আছে ফ্লাইং কফিন। এবং মাঝে মাঝে ভারতের কখনো কোনো প্রাইম মিনিস্টার এটার মধ্যে চড়ে দেখাচ্ছেন যে এটা সেফ। সুতরাং এই হচ্ছে পরিস্থিতি। নাম্বার 2 হলো, আপনি জিজ্ঞেস করলেন যে এটা কেন। বাংলাদেশে দীর্ঘদিন থেকে, আজকে আলোচনা যথেষ্ট সুযোগ নেই, বাংলাদেশের কোনো একটা বাহিনীতে আমাদের মিলিটারি হার্ডওয়্যার যথেষ্ট শক্তিশালী নেই। এটার প্রধান কারণ শেখ হাসিনার সময় তিনি চেষ্টা করেছেন আমাদের বাহিনীর যারা লোকজন আছেন তাদেরকে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য, প্লট দেওয়া হোক, প্রজেক্ট দেওয়া হোক, গাড়ি দেওয়া হোক। ব্যয় হচ্ছে সেই জায়গায়। আমরা কিন্তু মূল যে কাজ সেনাবাহিনীর, বিমান বাহিনীর, নৌবাহিনীর, সেটা হচ্ছে, ইভেন উদাহরণ দিন, নৌবাহিনীর জন্য 2টো সাবমেরিন কেনা হয়েছে, এগুলো চায়নার অনেক আউটডেটেড, ওভারহল করা মিং ক্লাস সাবমেরিন। এগুলো খুব মুহূর্তে টিকে থাকবে না, এগুলো এত বেশি ডিটেক্ট করা যায় যে এগুলো খুব সহজে ধ্বংস হয়ে যাবে। সো প্রতিটা জিনিস এরকম কেনা হয়েছে। ওই যে বললাম, মূল খরচটা হয়েছে অন্যটা জায়গায়। আরেকটা ফ্যাক্টর এখানে খুবই জড়িত, এটা শোনা যায় এবং আমি বিশ্বাস করি এটা, বাংলাদেশ কখনো খুব অ্যাডভান্স লেভেলের মিলিটারি হার্ডওয়্যার যদি প্রকিওর করতে চায়, কিনতে চায়, ভারতের খুব শক্ত বাধা ছিল। আমার এরকম একটা নিউজ একবার পত্রিকায় এসছে, আমাদের তো হেলিকপ্টার গানশিপ নেই, মানে মিলিটারি, আমাদের হেলিকপ্টারগুলো মিলিটারি কাজে ব্যবহার করা যাবে, কিন্তু গানশিপ হলো এক্সক্লুসিভলি ডিজাইন ফর ওয়ারফেয়ার। আমেরিকার খুব বিখ্যাত হেলিকপ্টার গানশিপ অ্যাপাচে চপার কেনার প্ল্যান হয়েছিল, বাংলাদেশে কেনার আলোচনাও করেছিল। এটা নাকি শেষ পর্যন্ত হয়নি ভারতের কারণে। এটা মিল পাবো আমরা, বাংলাদেশ যখন এই ভাঙাচোরা সাবমেরিনও কিনেছে, ভারতের মারাত্মক রকম প্রতিক্রিয়া ছিল। তো শেখ হাসিনার সময় আমাদের স্ট্র্যাটেজিক সভারেন্টি ছিল না, ভারতের কোনো রকম কোনো এন্ডোর্সমেন্টও ছিল না। প্লাস শেখ হাসিনা চাননি যে আমাদের এই বাহিনীগুলো শক্তিশালী হোক, তারা যাতে তাকে ক্ষমতাচ্যুত করার মতো কোনো পদক্ষেপ না নেয়, তাই তাদের নানান রকম সুবিধা, কথ্য ভাষায় বলি শান শওকত, ইনক্রিজ করার দিকে তার মনোযোগ ছিল। তো ডিফেন্স বাজেটের খুব সামান্য অংশই ওদিকে গেছে। যে এই ফাইটারটার কথা আসলো, মানে
এটার এক্সেসরিজ আপনি আর কত পাবে, চাইনা নিজে প্রোডাকশন বন্ধ করে দিচ্ছে। সো আমরা কি দেখি নাই যে আমরা এটার উপরে বসে আছি, আমরা এত বছর ধরে এটার উপরে বসে থাকবো? শেখ হাসিনার পতন তো 24 সালে হয়েছে। এর মধ্যে কি কোনো রকম কোনো পদক্ষেপ ছিল যে আমরা কিছু বেটার ফাইটার কিনবো? না, কিছুই ছিল না। সুতরাং আজকে এই ধ্বংসের সাথে এদের প্রাণ যাওয়া, যেমন ধরুন একজন পাইলট, একটা পাইলটকে আমরা অনেকে ধারণা করতে পারি না একটা ফাইটার প্লেনের প্রতি ফ্লাইং আওয়ারের খরচ কত, আমরা অনেকে কিন্তু জানি না। এটা অনেক আউটডেটেড। একটা মানে মোটামুটি 4th জেনারেশন ফাইটার 1 ঘন্টা চলতে 30-40 লাখ টাকা 1 ঘন্টা ওড়ার জন্য খরচ হয়। এবং তার পেছনে আমরা কত ইনভেস্ট করেছি, আমরা সেই কথা বলছি। এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের এত মানুষ, আর একটা জিনিস একটু যোগ করে রাখি, এটা আমাদের দুর্ভাগ্যটা এতটাই বেশি, এই প্লেনটা যদি ল্যান্ডিংয়ের সময় ফেরত এসে যদি ক্র্যাশ করতো, মৃত্যু অনেক কম হতে পারতো। কারণ একটা প্লেন যখন টেক অফ করে তার ফুল ফিউল থাকে, হ্যাঁ, তার মানে জ্বালানির ট্যাঙ্কগুলো সব পুরোপুরি পূর্ণ থাকে, ফলে মুহূর্তেই হলো এবং এটাই এত বেশি ডেভাস্টেশন ঘটালো।